আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ১ পাউন্ড কেক বেক করেও ডেকোরেশন করে দেখিয়ে দিব। তো এখানে ১ পাউন্ড কেকের জন্য ৭ ইঞ্চি রাউন্ড মোল্ড নিয়েছি। আর মোল্ডের ভেতরে দিয়েছি লেখালেখির কাগজ। স্পঞ্জ কেক বেক করার সময় তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। শুধু মোল্ডের ভেতরে কোনো পেপার দিলেই হয়ে যায়। আর এখানে নিয়েছি আমি ২ টা ডিম। ২ টা ডিমের জন্য আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। তো এখানে আপনারা যদি গ্রামে মেপে নেন তাহলে ২ টা ডিমের জন্য ৫০ গ্রাম চিনি নিয়ে নিবেন। আর স্পঞ্জ কেকের রেশিওই হচ্ছে 2:1:1 অর্থাৎ যতটুকু আপনারা ডিম নিবেন তার অর্ধেক পরিমাণ নিবেন ময়দা আর ময়দার সমপরিমাণ নিবেন চিনি। তো এখানে আমি ডিম, চিনি একসাথেই একটা ম্যারাং তৈরি করে নিব। আসলে স্পঞ্জ কেকের জন্য ডিমের কুসুম বা সাদা অংশ এগুলো আলাদা করার অত বেশি ঝামেলা নাই। সবকিছু একসাথে দিয়েই অর্থাৎ ডিম, চিনি একসাথে দিয়েই সুন্দর করে আপনারা একটা ম্যারাং তৈরি করতে পারবেন। এখানে ডিম আর চিনি দিয়ে প্রথমে আমি বিটারে 2 স্পিডে দিয়ে আমি বিট করে নিয়েছি। তো চিনিটা যেন মেল্ট হয়ে যায় এইজন্য দ্রুত আমি চিনিটাকে একটু পাউডার করে নিয়েছি। এখানে আপনারা দানা চিনিটাও ইউজ করতে পারেন। তবে ডিমের ম্যারাংটা হতে সেই ক্ষেত্রে একটু বেশি টাইম লাগে। আমি এই ভিডিওতে একেবারেই কাট করিনি যে ২ টা ডিমের ম্যারাং করতে কতটুকু টাইম লাগে, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর আমি বোলটা বারবার হাতে নিচ্ছিলাম এই কারণে, কারণ টেবিলের উপরেই যেহেতু ভিডিও স্ট্যান্ডটা রাখা আছে, সেক্ষেত্রে কাঁপাকাঁপি করবে তাই আমি হাতে নিয়ে নিচ্ছি। এছাড়া আর অন্য কোনো কারণ নেই। সাইডের যে ব্যাটারগুলো আছে এগুলো আমি স্প্যাচুলা দিয়ে মাঝখানের দিকে দিয়ে দিব। মাঝখানের দিকে ক্রিম বা ডিমের ম্যারাং খুব দ্রুতই ফর্মি হয়, কিন্তু সাইডের অংশটা কিন্তু হতে একটু টাইম লাগে। এইজন্য সাইডের যেগুলো ছিটিয়ে যায় সেগুলো একটু স্প্যাচুলা দিয়ে ক্লিন করে বারবার বাটির মধ্যে নিয়ে নিবেন। আর ইলেকট্রিক বিটার কিন্তু কখনোই একটানা চালানো যায় না। একটু থেমে থেমেই চালাতে হয়। তো আমি এই যে কিছুক্ষণের জন্য একটু বন্ধ রেখে আবারও এটাকে বিট করে নিচ্ছি। অনেকেই ৪-৫ টা ডিমের ম্যারাং করতে যেয়ে একসাথে হাঁপিয়ে যান যে এত কেন টাইম লাগছে বা হা-হুতাশ করে ফেলেন যে হয়তো ডিমের ম্যারাং হচ্ছে না, কিন্তু হবে, একটু সময় লাগবে। ২ টা ডিমের যতটা টাইম লাগবে ৪ টা ডিমের করতে গেলে ডাবল টাইম লাগবে। অর্থাৎ ডিমের ম্যারাং বেশি হলে টাইমটাও কিন্তু বেশি লাগবে। দেখেন আস্তে, আস্তে কিন্তু ডিমটা ফর্মি হয়ে আসছে। তো এইটাকে আরও আমি ফর্মি করব। ৩ থেকে ৪ মিনিটের মতো একটু ধৈর্য নিয়ে বারবার এভাবে বিট করতে হবে। বিটার বন্ধ করে মাঝে, মাঝে বলের ছিটিয়ে যাওয়া চারপাশে সেগুলোও মাঝখানে দিয়ে দিবেন আর এদিকে বিটারটাও একটু বন্ধ করবেন। এই ফর্মটা বিট করতে, করতে এত সুন্দর হবে যে বিটারের কাঁটা থেকে পড়তেই চাইবে না। একেবারে ড্রপ আকারে পড়বে বা কোনো কিছু লিখে নিলেও দেখবেন যে সেই ফর্মটা দ্রুত মিশে যাচ্ছে না, তখনই বুঝতে হবে ডিমের ফর্মটা পারফেক্ট হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওতে আমি একেবারেই কাট করিনি। এখনও কিন্তু আমার ডিমের ফর্ম হয়নি, কিছুটা হয়েছে। আমি আরও একটু ফর্মি করে নিব। আপনাদের যদি এভাবে করতে ঝামেলা মনে হয় তাহলে কিন্তু শুধু আপনারা ডিমের কুসুমটাকে সাদা সরিয়ে নিয়ে সাদা অংশটাকেও আপনারা ফর্মি করে পরে আপনারা কুসুম অ্যাড করে দিতে পারেন। তবে আমার কাছে ওরকম ঝামেলা মনে হয়, তাই আমি ওভাবে না করে এভাবেই করি। ডিমের ফর্মটা কিন্তু আমার হয়ে গেছে। দেখেন ফর্মটা কিন্তু একেবারে কত সুন্দর করে ড্রপ আকারে পড়ছে এবং সাথে, সাথে মিশেও যাচ্ছে না। তো এখন আমি এই পর্যায়ে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ২ পাউন্ড কেকের জন্য আমি ১ চা চামচ এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভালো কোনো ব্র্যান্ডের অর্থাৎ রেডম্যানের যদি ভ্যানিলা এসেন্সটা থাকে তাহলে ওটা কিন্তু অল্প পরিমাণে দিলেই হয়ে যায়। বেশি পরিমাণে দিলেও যে ক্ষতি এরকম কিছু না। তবে অল্প পরিমাণ দিয়েই যদি হয়ে যায় বেশি পরিমাণ দেওয়ার দরকার থাকে না। তবে আমি অথেন্টিক যে ভ্যানিলা এসেন্সটা থাকে আমার লোকেশনে এটা অ্যাভেলেবল পাওয়া যায়, তো ওইটাই আমি ইউজ করেছি। আর বোতলও একেবারে শেষের দিকে, তাই ১ চা চামচ থেকে সামান্য একটু বেশি দিয়েছি। আর এই যে মিশ্রণটা দেখতে পাচ্ছেন শুকনো উপকরণ, এখানে আমি নিয়েছি ৫০ গ্রাম ময়দা, ২ গ্রাম অর্থাৎ হাফ চা চামচ বেকিং পাউডার আর ১ চা চামচ কর্নফ্লাওয়ার।
এই ৩টা জিনিস এখানে আমি আগেই মেপে রেখে দিয়েছিলাম। এখন আমি চেলে নিয়ে আলতো হাতে এক পাশ থেকে মিশিয়ে নিচ্ছি। এই স্পঞ্জ কেকের যে এই যে পারফেক্ট একটা ডিমের ম্যারাং, এইটাই কিন্তু হচ্ছে যে আপনার কেকটাকে ফুলে তুলবে। তো এখানে আ আ বেকিং সোডা বা ভিনেগার অনেকেই দিয়ে থাকেন। এগুলো দেওয়ার কোনো দরকার নেই। এগুলো অপশনাল, চাইলে দিতে পারেন। তো না দিলেও যে কোনো সমস্যা সেরকম কিন্তু না। আর এইটাকে অবশ্যই আপনারা শুকনো উপকরণগুলোকে এই ব্যাটারে দেওয়ার আগেও ২-৩ বার চেলে রাখবেন। তো আমি আর ২-৩ বার চেলে রাখি নাই। যার কারণে এই যে একটু দানা, দানা ছিল। তো আমি এখন চেলে একবারে দিয়ে দিলাম। আর এই মিশ্রণটা মেশানোর সময় একেবারেই তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে এই যে ডিমের ফর্মটা আপনি এতক্ষণ যত্ন নিয়ে করলেন, এইটা যদি একবার বসে যায় তাহলে কিন্তু যতটুকু ব্যাটার ততটুকুই থাকবে, একেবারেই ফুলবে না। আর ১ পাউন্ড কেকের জন্য আমরা সাধারণত রেগুলার ৬ ইঞ্চি কেক মোল্ড ইউজ করে থাকি। এটা হচ্ছে রেগুলার মাপ। যদি আপনি একটু কেকটা আকারে বড় করতে চান তাহলে হচ্ছে আপনারা ৭ ইঞ্চি মোল্ডে বেক করবেন। আর যদি কেকটা একটু উঁচু করতে চান তাহলে ৫ ইঞ্চি মোল্ডে বেক করবেন। ৫ ইঞ্চি মোল্ডে বেক করলে ৪ টা লেয়ার হবে। ৬ ইঞ্চি মোল্ডে বেক করলে ৩ টা লেয়ার করতে হবে কেকের। আর ৭ ইঞ্চি মোল্ডে করলে ২ টা লেয়ারই যথেষ্ট। ব্যাস এই যে আমি ১ম এ হচ্ছে বিটারের যে কাঁটাটা ছিল সেটা দিয়েই আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি স্প্যাচুলা দিয়ে সাইড থেকে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। নিচ থেকে একটু উপরের দিকে তুলে একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি। এতে করে যদি কোনো শুকনো উপকরণ অবশিষ্ট থাকে সেগুলোও মিশে যাবে। এখানে আমি হালকা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, তবে কোনো অংশই কাট করিনি। তবে আপনারা কিন্তু এত জোরে, জোরে করবেন না। একটু আলতো হাতে করে নিবেন। ১ম আপনাদের একটু টাইম লাগবে। যখন আপনারা কাজ করতে, করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনাদের এভাবে মিশালে আর সমস্যা হবে না। তো এখন আমি উপর থেকে ঢেলে দিয়ে দিলাম ৭ ইঞ্চি মোল্ডে। এইটাকে এখন ওভেনের আ একদম নিচ তাকে রেখে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিটের জন্য বেক করে নিব। আর ইলেকট্রিক ওভেনের এই কেকগুলো বেক করার সময় ওভেনের উপর থেকেও তাপ পাবে, নিচের থেকেও তাপ পাবে। এইটা 1 থাকবে। আর হচ্ছে মিনিটটা কত মিনিটে দিয়ে দিবেন সেটা কেকটাকে বেক করার সময় দিয়ে দিবেন। তো এইটাকে আমি হচ্ছে ৩০ মিনিটের মতো বেক করে নিয়েছি। আর এটা আপনাদের সময় একটু কম বেশি লাগতে পারে। কারণ কারেন্টের ভোল্টেজের একটা ব্যাপার থাকে। আবার কারোর ওভেনে একটু টাইম কম লাগে, বেশি লাগে। তো কেকটাকে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। স্পঞ্জ কেক একটু সাবধানতার সাথেই ডিমোল্ড করে নিতে হয়। তো এই যে উপরের কাগজটা আমি আলতো হাতে তুলে নিলাম। এই কেকটাকে এখন আমি ২ টা লেয়ারে কাট করে নিব। এটাকে ৩ টা লেয়ারেও কিন্তু কাট করা যেত। কিন্তু ৩ টা লেয়ারে কাট করলে অনেক পাতলা হয়ে যেত লেয়ারগুলো। তাই আর আমি এখানে ৩ টা লেয়ার করিনি। যেহেতু ৭ ইঞ্চি মোল্ডে বেক করেছি তাই আমি ২ টা লেয়ার করেছি। আর এখানে কেক বোর্ড হচ্ছে যে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিবেন। তবে আমি বারবার প্রত্যেক ভিডিওতেই বলার চেষ্টা করি যে যতটুকু আপনারা হচ্ছে যে কেক নিবেন, যে কয়েক ইঞ্চি মোল্ডে বেক করবেন তার থেকে ২-৩ ইঞ্চি বড় নিবেন। তো আজকে আমি ৭ ইঞ্চি মোল্ডে বেক করেছি। আমার ১০ ইঞ্চি মোল্ডই নেওয়া উচিত ছিল। কিন্তু আমার হাতের কাছে ছিল না। তো যেটার উপরে আমি কাট করে নিলাম ওইটা একটু পুরাতন। তো ওইটা আর আমি এইজন্য দিলাম না। এখানে আমি ৬ ইঞ্চি ৮ ইঞ্চি কেক বোর্ডটাই ইউজ করেছি ৭ ইঞ্চির জন্য। তো আমার লোকেশন যেহেতু কাছে ছিল তাই আর সমস্যা হবে না। দূরে হলে কিন্তু অবশ্যই আপনাদের ১০ ইঞ্চিটাই ইউজ করতে হবে। ৯ অথবা ১০, অর্থাৎ কেকের সাইজ থেকে ২ অথবা ৩ ইঞ্চি বড় নিবেন। এখানে কেকটা যেহেতু আমি ২ টা লেয়ারে কাট করেছি তাই উপরের পার্টটা আমি কেক বোর্ডের সাথেই দিয়ে দিলাম একটু ক্রিম দিয়ে। আর আজকের ভিডিওতে আমি ক্রিম বিট করা দেখাইনি। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আমি ক্রিম বিট করা দেখিয়ে দিব। তো এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে আ সিলিকন ব্রাশ দিয়েও কিন্তু দিতে পারেন। তবে এখানে আমি একটা বোতল ইউজ করেছি। তো এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিব ক্রিম। তো ক্রিমটা হচ্ছে যে যার, যার পছন্দের ব্যাপার। সবসময় আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন, পরিমাণ মতো। তবে কোনো কাস্টমার যদি চায় যে আমাকে অল্প পরিমাণে ক্রিম দিবেন, সেক্ষেত্রে সেই কাস্টমারের ক্ষেত্রে কম ক্রিমটাই দিয়ে দিবেন। আর যদি মনে করে যে না, অনেকেই আছে যে ক্রিম অনেক বেশি খেতে পছন্দ করেন, তাদের জন্য ক্রিমটা একটু বেশি দিয়ে দিতে পারেন।
এখন হয়তোবা বলতে পারেন যে কারা ক্রিম বেশি পছন্দ করে বা কম পছন্দ করে, যখন কাস্টমার অর্ডার করবে তাদের থেকে জেনে নিবেন। উপরের ক্রিমটা প্যালেট নাইফের সাহায্যে আলতো হাতে সমান করে নিলাম। এখন আমি এর উপরে দিয়ে দিব চকলেট গানাশ। যতটুকু হোয়াইট চকলেট নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছিলাম হুইপড ক্রিম, নিয়ে ডাবল বয়লারে মেল্ট করে নিয়ে এখানে আমি চকলেট গানাশটা রেডি করে নিয়েছি। তবে যারা কেকের মধ্যে মিষ্টিটা খেতে কম পছন্দ করেন তারা এখানে চকলেট গানাশটা ইউজ করবেন না। তো কেকের যে নিচের পার্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম একেবারে উপরে। দিয়ে সমান করে এখন আমি উপরে আবারও দিয়ে দিব সুগার সিরাপ। আচ্ছা, সুগার সিরাপটা কিভাবে করবেন? যতটুকু পানি নিবেন ততটুকু হচ্ছে আপনারা চিনি নিবেন। নিয়ে ডাবল বয়লারে মেল্ট করে নিবেন বা সরাসরি চুলায় দিয়েও শুধু হালকা হাতে নেড়ে নিয়ে চিনিটাকে মিশিয়ে নিয়ে নিলেই হবে। বা নরমাল পানিতেও কিন্তু আপনারা চিনিটা মিশিয়ে নিতে পারেন। আপনারা যদি অল্প পরিমাণে করতে চান তাহলে 1/4 কাপ পানি নিবেন ১ পাউন্ড কেকের জন্য। আর হচ্ছে ২ টেবিল চামিচ চিনি নিবেন। নিয়ে এটাকে একসাথে মেল্ট করে নিবেন। তো এই যে একটু যে চকলেট গানাশ ছিল আমার ভেতরে দিয়ে, তো ওইটাই আমি উপরে দিয়ে আবার প্যালেট নাইফ দিয়ে সমান করে উপরে আমি ক্রিম দিয়ে কোট করে ফেলবো। কোট করার সময় আসলে অল্প পরিমাণ ক্রিম দিয়েই কোট করলে হয়। অনেক বেশি ক্রিম দেওয়ার দরকার হয় না। শুধু এখানে আমরা কোট করে ফ্রিজে রাখবো যেন ফাইনাল ফ্রস্টিং এর সময় এই যে কেকের ক্রাম্বগুলো আছে এগুলো যেন উপরের দিকে ভেসে না ওঠে। এই স্পঞ্জ কেকে একটু ক্রামটা বেশিই হয়। এইজন্য এই কেকগুলো আপনারা অবশ্যই ঠান্ডা করে তারপরে কাট করে নিবেন। তাহলে ক্রামের পরিমাণ একটু হলেও কমবে। ময়েস্ট কেকে আসলে এত বেশি ক্রাম হয় না, কিন্তু এই স্পঞ্জ কেকগুলোর একটু ক্রাম বেশিই হয়। এই যে সাইডে একটু হলুদ একটা বয়াম দেখতে পাচ্ছেন, এর ভেতরে হচ্ছে যে আমি হুইপড ক্রিমটাকে সংরক্ষণ করি। আপনারা হচ্ছে যে প্যাকেট খোলার পরে এইভাবে কৌটাতে হচ্ছে যে সংরক্ষণ করবেন। অন্য কোনো ভিডিওতে অবশ্যই হয়তো শেয়ার করব কোনোদিন। তো এখানে আমি আরও একটু ক্রিম নিয়ে নিলাম। নিয়ে হচ্ছে যে উপরে আরও একটু ক্রিম লাগিয়ে এটাকে সমান করে নিব উপরে। তারপরে আমি সাইডটাকে সমান করে নিব। যারা নতুন আছেন তারা কেকের মধ্যে অবশ্যই ক্রাম কোট করে এইভাবে হাতে সময় না থাকলেও ৫ থেকে ১০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন। আর যদি হাতে সময় থাকে তাহলে অন্তত ২০ মিনিটের জন্য রেখে দিবেন। এতে করে দেখবেন আপনারা ফাইনাল ফিনিশিং যখন দিবেন খুব সহজেই অল্প সময়ের মধ্যে আর খুবই সুন্দর ফিনিশিং দিতে পারছেন। এই টিপসটা অনেকেই ফলো করে না। তবে সুন্দর একটা কেকের মধ্যে ফিনিশিং আনার জন্য এভাবে আ সময় হাতে নিয়েই ধাপে, ধাপেই কাজ করতে হবে। যেমন কেকটা বেক করার পর একটু ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করতে হবে। তারপর স্লাইস করে, ক্রাম কোট করে এভাবে আপনাদেরকে ফ্রিজে রেখে দিতে হবে। তারপর এই কেকটাকে বের করে ফ্রিজ থেকে ফাইনাল ফ্রস্টিং এর জন্য ডেকোরেশন করতে হবে। আসলে এই কাজগুলো প্রত্যেকটা কাজই একটু সুন্দর করার জন্য বা ভালো ফিডব্যাক পাওয়ার জন্য আপনাকে ধাপে, ধাপে কাজ করে নিতে হবে। বোর্ডের এক সাইডে একটু বেশি চলে গিয়েছিল, তাই আমি কেকটাকে প্যালেট নাইফের সাহায্যে তুলে একটু সমান করে নিচ্ছি। আর একটা পাশে আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনের জন্য আমার একটা পাশে একটু জায়গা বেশি লাগতো। এটা হবে প্রিন্সেস থিম কেক। তো এই কেকগুলোর জন্য বোর্ড মাস্ট একটু বড় নিতে হয়। তবে আমার হাতের কাছে বড় বোর্ড ছিল না, তাই আমি এখানে ছোট বোর্ডই ইউজ করেছি। এই কেকের উপরে ফিনিশিং দেওয়ার জন্য এখানে আমি উপরে হচ্ছে আগে ক্রিম দিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে সেটাকে সমান করে নিয়ে আমি সাইডটাকে সমান করে দিব। তবে যারা নতুন আছেন তারা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে সুন্দর করে কেকটাকে কভার করে নিবেন। তারপরে প্যালেট নাইফ অথবা স্ক্র্যাপার দিয়ে সমান করে নিবেন। এতে করে আপনাদের সময়ও বাঁচবে আর সুন্দর একটা ফিনিশিংও দিতে পারবেন। আজকের এই কেকটাকে কিন্তু আমি ক্রাম কোট করি নাই, কারণ আমার হাতে সময় ছিল না। সকালে 11টার দিকে অর্ডার এসেছিল আর বিকালেই নিয়ে নিত। তো কেকটাকে পুরো ডেকোরেশন করে ফ্রিজিংয়ের একটা ব্যাপার ছিল, তাই আর আমি ওভাবে ফ্রিজিং করিনি। আমি ক্রাম কোট করেই হচ্ছে যে এখানে আর কি ফিনিশিং দিয়ে দিচ্ছি। এইজন্য কিন্তু টাইমও আমার একটু বেশি লেগেছে। আর এত গরমের মধ্যে কাজ করা তো বোঝেনই। তো আমি যেখানে ক্রিম লাগবে সেখানে আমি আলতো হাতে একটু করে ক্রিম দিয়ে দিই। এভাবে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো ক্রিমটাকে লাগিয়ে নিয়ে এখানে আমি স্ক্র্যাপার দিয়ে একটু সমান করে নিব। তার আগে উপরে আমি প্যালেট নাইফ দিয়ে আবারও সমান করে নিচ্ছি।
এখানে স্টিলের স্ক্রাপার দিয়ে আমি এখানে সমান করে নিচ্ছি। চাইলে আপনারা হচ্ছে এখানে প্লাস্টিকের স্ক্রাপার বা ভিজিটিং কার্ড দিয়েও সমান করে নিতে পারেন। আর এই যে সাইডে আমি সমান করে নিয়ে একটা সাইডে একটু ফাঁকা রেখেছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখানে আসলে ফাঁকা রেখেছি এই কারণে, যেহেতু এটা প্রিন্সেস থিম কেক হবে আর প্রিন্সেসের ছবি বসানোর পর এখানে হচ্ছে যেহেতু ক্রিম দিয়ে ড্রেস করা থাকবে, তাই আবার যদি ওখানে আগে থেকেই ক্রিম দিয়ে ফিনিশিং করি, ক্রিমের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে। তাই আর ওখানে আমি ক্রিম দিলাম না। ওই অংশটুকু বাদ রেখে এখানে আমি ফিনিশিং করে দিলাম। আর উপরে যেহেতু ছবি থাকবে এবং ডিজাইন থাকবে, তাই উপরে এত বেশি স্মুথ ফিনিশিংয়ের দরকার ছিল না। কারণ অধিকাংশ ক্রিমের উপরে মানে কেক এর উপরে ক্রিমের ডিজাইন দিয়ে ভরে যাবে। তো এই তো আলতো হাতে আমার ফিনিশিং করা হয়ে গেছে। এখন আমি আগে থেকে রেডি করে রাখা ছবি আমি বসিয়ে দিব। অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে, "আপু এই ছবিগুলো কোথায় থেকে প্রিন্ট করে আনেন?" এই ছবিগুলো আমিও যখন জানতাম না, তখন বিভিন্ন বেকিং শপের যে পেজগুলো থাকে, সেখান থেকেই আমি অর্ডার করে আনতাম। কিন্তু যখন আমি বুঝেছি যে এগুলো এত ঝামেলা করে আনার কোনো দরকার নাই, চাইলে তো আমি প্রিন্ট করেই নিতে পারি। অর্থাৎ আপনি যেকোনো ফটোশপের বা প্রিন্টের দোকানে যেয়ে যদি আপনি ছবি দিয়ে বলেন যে, "আমি প্রিন্ট করে নিবো", তাহলে কিন্তু তারা সাথে সাথেই প্রিন্ট করে দেয়। এখানে আমি হুইপড ক্রিমের মধ্যে রেড কালারটা করার জন্য এই যে ট্রান্সের অয়েল বেস রেড কালার আছে সেটাই দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে। আসলে রেড এবং ব্ল্যাক কালার করার জন্য কালারটা অনেক পরিমাণ বেশি লাগে। তো আমি পার্সোনালি হচ্ছে যে সাজেস্ট করি এরকম গাঢ় কালারগুলো কাস্টমারদের না খাওয়ার জন্য। তবে অনেক সময় অনেক কাস্টমার চেয়ে থাকেন। তো এই যে এখানে হচ্ছে যে স্প্যাচুলা দিয়েও আমি একটু মিশিয়ে নিলাম, অথবা আপনারা যদি চান যে স্প্যাচুলা দিয়ে মিশাতে মিশাতে নরম হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এই যে বিটারের কাঁটা দিয়েও এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে পারবেন। তো এইভাবে আপনারা কালার অল্প অল্প যদি লাগে দিয়ে মিশিয়ে নিতে পারবেন। তো আমি একবারেই দিয়ে একটু কালার করে নিয়েছি। বিটারের কাঁটা থেকে এখন আমি কালারগুলো ক্রিমটা একটু মুছে নিচ্ছি। অনেকেই হচ্ছে যে করেন কি যে ক্রিমের মধ্যে অল্প পরিমাণ কালার দিয়ে মিশাতে থাকেন, তারপরে দেখেন যে কালারটা আসে না পারফেক্ট, তো হতাশ হয়ে যান যে কিভাবে রেড কালার করব। বিশেষ করে নতুনদের কথা বলছি। তো তারা একটু অল্প পরিমাণ করে করে কালার দিয়ে মেশাবেন, অর্থাৎ প্রথমে দরকার হয় একটু অল্প ক্রিমের মধ্যে কালারটা মিশিয়ে দেখবেন যে কিভাবে কালারটা আসে, তারপরে বেশি পরিমাণ ক্রিমের মধ্যে কালার মেশাবেন। তো আজকে যে আমি ডেকোরেশন করব, এখানে আমি 50 গ্রামের মতো ক্রিম নিয়েছি, তাও নাই, তার থেকে একটু কম আনুমানিক বলেছি। তো এইটুকু ক্রিম দিয়েই কিন্তু আমার উপরের ডেকোরেশন হয়ে যাবে। তো এই তো সুন্দর করে কালার করে নিলাম, আর এই কালারটা কিন্তু ফ্রিজে রাখার পরে আরও একটু গাঢ় হবে। এখন আমি এই পাইপিং ব্যাগের মধ্যে হচ্ছে যে কালার করা ক্রিমটাকে আমি তুলে নিব। আর এখানে আমি 224 নাম্বার রোজ নজেল দিয়ে এই কেকের উপরে ডিজাইন করে নিব এবং ছোট্ট একটা স্টার নজেল দিয়ে ডিজাইন করব। তো আমি নজেলগুলো কিন্তু দেখিয়ে দিব। তো আমি প্রথম নজেল দিয়ে পাইপিং ব্যাগটাকে রেডি করে নিয়েছি। তাই জন্য অন্য একটা পাইপিং ব্যাগের মধ্যে এখন আমি ক্রিম নিয়ে নিচ্ছি। এতে করে হবে কি, একটা নজেলের কাজ শেষ হয়ে গেলে এই পাইপিং ব্যাগটা তুলে ওই পাইপিং ব্যাগের মধ্যে অন্য আরেকটা নজেল দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। এতে করে বেশি করে পাইপিং ব্যাগ মাখানোর আর ঝামেলা থাকবে না। হয়তো কথা বললে বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম নিয়ে নিলাম। আর নিচে যে আরও একটা পাইপিং ব্যাগ আছে, এই পাইপিং ব্যাগের মধ্যে আগে থেকে আমি 224 নাম্বার রোজ নজেল নিয়েছি। এখন আগে এই যে ক্রিমওয়ালা প্যাকেটটাকে এর ভিতর দিয়ে দিলাম। ব্যাস। এখন আমি কিভাবে কি ডিজাইন করছি ভিডিও স্ক্রিনে খেয়াল করে হচ্ছে একটু দেখে নিবেন। তো ডিজাইন করার জন্য এখানে আগে থেকেই আমি হচ্ছে যে একটু মার্ক করে নিব, এতে ডিজাইনটা খুব সুন্দর হবে। আর আপনারা হচ্ছে যে যারা নতুন আছেন তারা এই অবস্থায় কেকটাকে ফ্রিজে রেখে তারপরে হচ্ছে ডেকোরেশন করবেন। কারণ কাঁচা ক্রিমের উপরে যখন মানে ডেকোরেশন করার সাথে সাথে যখন এই যে রেড কালার বা ব্ল্যাক কালার বা যেকোনো গাঢ় কালার ক্রিম দিয়ে আপনারা কাজ করবেন, তখন সেই কালারটা কিন্তু এই সাদা ক্রিমের মধ্যে ছড়িয়ে যায়। তো আমার হাতে ওই যে বললাম যে সময় ছিল না, এই কেকটাকে আবার ডেলিভারি করতে হবে সন্ধ্যার আগেই। তাই জন্য হচ্ছে যে এখানে আমি কেকটাকে ডেকোরেশন করার সাথে সাথেই আমি কাজ করে দিচ্ছি। আর এই ডিজাইনটি একটু আমি উল্টা হাতে করে নিচ্ছি। ভিডিওতে কিভাবে বোঝা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা বা বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানাবেন। এইভাবে উল্টা হাতে ডিজাইনটা করলে এই ডিজাইনটা সুন্দর হয়। অর্থাৎ এই নজেলের
চিকন পাশটা থাকবে নিচের দিকে আর মোটা পাশটা থাকবে উপরের দিকে। এই ডিজাইনগুলো একটু আলতো হাতে আস্তে আস্তে করে নিতে হয়। এখানে কিন্তু আমি কোনো ভিডিও কাট করিনি বা ফাস্ট করিনি, যেন আপনারা সুন্দর করে বুঝতে পারেন। আর হ্যাঁ, কেকের মধ্যে রেড কালার সময়ের সাথে সাথে একটু ছড়াবে, এটাই স্বাভাবিক। তাই রেড কালারের কাজগুলো এরকম ডিজাইন যদি থাকে, কেকটাকে আপনারা ভালোমতো ফ্রিজিং করে নিলে তারপরে ডেলিভারির আগ মুহূর্তেও কিন্তু এভাবে ডিজাইন করে আপনারা দিতে পারেন। নিচের ক্রিমটা যখন অনেক বেশি ঠান্ডা থাকবে, তখন উপরের ক্রিমটা দেওয়ার সাথে সাথে ওই নিচের ক্রিমের সাথে সেট হয়ে যাবে। তখন আর এই উপরের ক্রিমটা অত বেশি মেল্ট হওয়ার চান্স থাকে না। তো এখানে আমি এই যে ডিজাইনটা করে নিলাম, এখন আমি নজেলটাকে চেঞ্জ করে নিব। নিয়ে এখানে আমি উপরের আরও ডিজাইন করে দিব। তো এই কেকের সাথে মিল রেখে এখানে আমি ছোট্ট সাইজের স্টার নজেল নিয়েছি, নিয়ে আমি ডিজাইন করে দিব। তো উপরে আগে একটু ডিজাইন করে, মানে নিচের ডিজাইনটাকে আমি একটু ঢেকে দিচ্ছি, উপরে একটু জামার মতো করে দিচ্ছি। আর সব নজেল দিয়ে কিন্তু সব ডিজাইন করা যায় না, একটু নজেল চেঞ্জ করে করে কাজ করতে হয়। তো এখানে আমি 1 নজেলের যে একেবারে ছোট্টটা থাকে, এইটার নাম্বার মেবি 16 ছিল। এটাকে স্টার নজেলও বলে। তো সেই নজেলটা দিয়ে আমি উপরে ডিজাইন করে নিব। তার আগে আমি নিচে সুন্দর করে দেখেন বর্ডার ডিজাইন করে নিচ্ছি। আলতো হাতে এইটাকে আমি ডিজাইন করে নিচ্ছি। আর এই একটা নজেল দিয়ে এত এত ডিজাইন করা যায়, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আপনারা যদি চান যে এই নজেল দিয়ে কী কী ডিজাইন করা যায়, তাহলে আমি অন্য কোনো দিন দেখিয়ে দিব। আচ্ছা, নিচে আমার বর্ডার ডিজাইনটা করা হয়ে গেছে, এখন আমি উপরেও ডিজাইন করে নিব। উপরের ডিজাইনটাও কিন্তু আমি একেবারে ফাস্ট করিনি। ওই যে আপনারা 1M নজল দিয়ে যেভাবে ডিজাইন করেন, এক পাশ থেকে ঘুরিয়ে নেন, তো এইটা সেমভাবেই আমি করে নিচ্ছি। আমি কিন্তু ডান পাশ থেকে এখন ঘুরিয়ে নিচ্ছি। আপনারা যদি বাম পাশ থেকে ঘুরান, তাহলেও কিন্তু সুন্দর আরও একটা ডিজাইন হবে। এখানে আমি ডাবল করে একটু ফুল দিয়ে দিচ্ছি, যেন দেখতে একটু বেশি ভালো লাগে। আর মাঝখানে যে জায়গাটা থাকবে, সেখানে আমি লিখে নিব। আর কেকের উপরে যে লেখালেখির বিষয়টা, এটা হচ্ছে আপনাদেরকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে একটা সময় দেখবেন যে আপনাদেরও কেকের উপরে লেখাটা অনেক সুন্দর হবে। আচ্ছা, এখানে আমি আরও একটু মাঝখানে 2টা ফুল দিয়ে একটু মার্ক করে নিলাম, যে এই ফুলগুলোর উপরে আমি এখানে বাটারফ্লাই বসিয়ে দিব। আর এই ড্রেসটা করার পর, পুরো কেকটা করার পর মনে হচ্ছিল যে এখানে ক্রিম দিয়ে একটু আরেকটু জামাটা করে দিলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তাই আমি পরবর্তীতে করে দিয়েছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে 1 পাউন্ড কেক বেক করেও ডেকোরেশন করে দেখিয়ে দিব। তো এখানে 1 পাউন্ড কেকের জন্য 7 ইঞ্চি রাউন্ড মোল্ড নিয়েছি। আর মোল্ডের ভেতরে দিয়েছি লেখালেখির কাগজ। স্পঞ্জ কেক বেক করার সময় তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। শুধু মোল্ডের ভেতরে কোনো পেপার দিলেই হয়ে যায়। আর এখানে নিয়েছি আমি 2টা ডিম। 2টা ডিমের জন্য আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। তো এখানে আপনারা যদি গ্রামে মেপে নেন, তাহলে 2টা ডিমের জন্য 50 গ্রাম চিনি নিয়ে নিবেন। আর স্পঞ্জ কেকের রেশিওই হচ্ছে 2:1:1, অর্থাৎ যতটুকু আপনারা ডিম নেবেন, তার অর্ধেক পরিমাণ নেবেন ময়দা, আর ময়দার সমপরিমাণ নেবেন চিনি। তো এখানে আমি ডিম চিনি একসাথেই একটা ম্যারাং তৈরি করে নিব। আসলে স্পঞ্জ কেকের জন্য ডিমের কুসুম বা সাদা অংশ এগুলো আলাদা করার অত বেশি ঝামেলা নাই। সব কিছু একসাথে দিয়েই, অর্থাৎ ডিম চিনি একসাথে দিয়েই সুন্দর করে আপনারা একটা ম্যারাং তৈরি করতে পারবেন। এখানে ডিম আর চিনি দিয়ে প্রথমে আমি বিটারের 2 স্পিডে দিয়ে আমি বিট করে নিয়েছি। তো চিনিটা যেন মেল্ট হয়ে যায়, এই জন্য দ্রুত আমি চিনিটাকে একটু পাউডার করে নিয়েছি। এখানে আপনারা দানা চিনিটাও ইউজ করতে পারেন, তবে ডিমের ম্যারাংটা হতে সেই ক্ষেত্রে একটু বেশি টাইম লাগে। আমি এই ভিডিওতে একেবারেই কাট করিনি যে 2টা ডিমের ম্যারাং করতে কতটুকু টাইম লাগে, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
আর আমি বোলটা বারবার হাতে নিচ্ছিলাম এই কারণে, কারণ টেবিলের উপরেই যেহেতু ভিডিও স্ট্যান্ডটা রাখা আছে, সেক্ষেত্রে কাঁপাকাঁপি করবে, তাই আমি হাতে নিয়ে নিচ্ছি। এছাড়া আর অন্য কোনো কারণ নেই। সাইডের যে ব্যাটারগুলো আছে এগুলো আমি স্প্যাচুলা দিয়ে মাঝখানের দিকে দিয়ে দিব। মাঝখানের দিকে ক্রিম বা ডিমের মাড়াং খুব দ্রুতই ফর্মি হয়, কিন্তু সাইডের অংশটা কিন্তু হতে একটু টাইম লাগে। এইজন্য সাইডের যেগুলো ছিটিয়ে যায় সেগুলো একটু স্প্যাচুলা দিয়ে ক্লিন করে বারবার বাটির মধ্যে নিয়ে নিবেন। আর ইলেকট্রিক বিটার কিন্তু কখনোই একটানা চালানো যায় না। একটু থেমে থেমেই চালাতে হয়। তো আমি এই যে কিছুক্ষণের জন্য একটু বন্ধ রেখে আবারও এটাকে বিট করে নিচ্ছি। অনেকেই ৪-৫ টা ডিমের মেরাং করতে যেয়ে একসাথে হাঁপিয়ে যান যে এত কেন টাইম লাগছে, বা হা-হুতাশ করে ফেলেন যে হয়তো ডিমের মেরাং হচ্ছে না, কিন্তু হবে, একটু সময় লাগবে। ২ টা ডিমের যতটা টাইম লাগবে ৪ টা ডিমের করতে গেলে ডাবল টাইম লাগবে। অর্থাৎ ডিমের মেরাং বেশি হলে টাইমটাও কিন্তু বেশি লাগবে। দেখেন আস্তে, আস্তে কিন্তু ডিমটা ফর্মি হয়ে আসছে। তো এইটাকে আরও আমি ফর্মি করব। ৩ থেকে ৪ মিনিটের মতো একটু ধৈর্য নিয়ে বারবার এভাবে বিট করতে হবে। বিটার বন্ধ করে মাঝে, মাঝে বলের ছিটিয়ে যাওয়া চারপাশে সেগুলোও মাঝখানে দিয়ে দিবেন, আর এদিকে বিটারটাও একটু বন্ধ করবেন। এই ফর্মটা বিট করতে, করতে এত সুন্দর হবে যে বিটারের কাঁটা থেকে পড়তেই চাইবে না। একেবারে ড্রপ আকারে পড়বে, বা কোনো কিছু লিখে নিলেও দেখবেন যে সেই ফর্মটা দ্রুত মিশে যাচ্ছে না, তখনই বুঝতে হবে ডিমের ফর্মটা পারফেক্ট হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওতে আমি একেবারেই কাট করিনি। এখনও কিন্তু আমার ডিমের ফর্ম হয়নি, কিছুটা হয়েছে। আমি আরও একটু ফর্মি করে নিব। আপনাদের যদি এভাবে করতে ঝামেলা মনে হয়, তাহলে কিন্তু শুধু আপনারা ডিমের কুসুমটাকে সাদা সরিয়ে নিয়ে সাদা অংশটাকেও আপনারা ফর্মি করে পরে আপনারা কুসুম অ্যাড করে দিতে পারেন। তবে আমার কাছে ওরকম ঝামেলা মনে হয়, তাই আমি ওভাবে না করে এভাবেই করি। ডিমের ফর্মটা কিন্তু আমার হয়ে গেছে। দেখেন ফর্মটা কিন্তু একেবারে কত সুন্দর করে ড্রপ আকারে পড়ছে এবং সাথে, সাথে মিশেও যাচ্ছে না। তো এখন আমি এই পর্যায়ে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ২ পাউন্ড কেকের জন্য আমি ১ চা চামচ এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভালো কোনো ব্র্যান্ডের অর্থাৎ রেডম্যানের যদি ভ্যানিলা এসেন্সটা থাকে, তাহলে ওটা কিন্তু অল্প পরিমাণে দিলেই হয়ে যায়। বেশি পরিমাণে দিলেও যে ক্ষতি এরকম কিছু না। তবে অল্প পরিমাণ দিয়েই যদি হয়ে যায়, বেশি পরিমাণ দেওয়ার দরকার থাকে না। তবে আমি অথেন্টিক যে ভ্যানিলা এসেন্সটা থাকে আমার লোকেশনে এটা অ্যাভেলেবল পাওয়া যায়, তো ওইটাই আমি ইউজ করেছি। আর বোতলও একেবারে শেষের দিকে, তাই ১ চা চামচ থেকে সামান্য একটু বেশি দিয়েছি। আর এই যে মিশ্রণটা দেখতে পাচ্ছেন শুকনো উপকরণ, এখানে আমি নিয়েছি ৫০ গ্রাম ময়দা, ২ গ্রাম অর্থাৎ হাফ চা চামচ বেকিং পাউডার, আর ১ চা চামচ কর্নফ্লাওয়ার। এই ৩ টা জিনিস এখানে আমি আগেই মেপে রেখে দিয়েছিলাম। এখন আমি চেলে নিয়ে আলতো হাতে এক পাশ থেকে মিশিয়ে নিচ্ছি। এই স্পঞ্জ কেকের যে এই যে পারফেক্ট একটা ডিমের মেরাং, এইটাই কিন্তু হচ্ছে যে আপনার কেকটাকে ফুলে তুলবে। তো এখানে আ আ বেকিং সোডা বা ভিনেগার অনেকেই দিয়ে থাকেন। এগুলো দেওয়ার কোনো দরকার নেই। এগুলো অপশনাল, চাইলে দিতে পারেন। তো না দিলেও যে কোনো সমস্যা সেরকম কিন্তু না। আর এইটাকে অবশ্যই আপনারা শুকনো উপকরণগুলোকে এই ব্যাটারে দেওয়ার আগেও ২-৩ বার চেলে রাখবেন। তো আমি আর ২-৩ বার চেলে রাখি নাই। যার কারণে এই যে একটু দানা, দানা ছিল। তো আমি এখন চেলে একবারে দিয়ে দিলাম। আর এই মিশ্রণটা মেশানোর সময় একেবারেই তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে এই যে ডিমের ফর্মটা আপনি এতক্ষণ যত্ন নিয়ে করলেন, এইটা যদি একবার বসে যায় তাহলে কিন্তু যতটুকু ব্যাটার ততটুকুই থাকবে, একেবারেই ফুলবে না। আর ১ পাউন্ড কেকের জন্য আমরা সাধারণত রেগুলার ৬ ইঞ্চি কেক মোল্ড ইউজ করে থাকি। এটা হচ্ছে রেগুলার মাপ। যদি আপনি একটু কেকটা আকারে বড় করতে চান, তাহলে হচ্ছে আপনারা ৭ ইঞ্চি মোল্ডে বেক করবেন। আর যদি কেকটা একটু উঁচু করতে চান, তাহলে ৫ ইঞ্চি মোল্ডে বেক করবেন। ৫ ইঞ্চি মোল্ডে বেক করলে ৪ টা লেয়ার হবে। ৬ ইঞ্চি মোল্ডে বেক করলে ৩ টা লেয়ার করতে হবে কেকের। আর ৭ ইঞ্চি মোল্ডে করলে ২ টা লেয়ারই যথেষ্ট।
ব্যাস এই যে আমি প্রথমে হচ্ছে বিটারের যে কাঁটাটা ছিল সেটা দিয়েই আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি স্প্যাচুলা দিয়ে সাইড থেকে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। নিচ থেকে একটু উপরের দিকে তুলে একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি। এতে করে যদি কোনো শুকনো উপকরণ অবশিষ্ট থাকে সেগুলোও মিশে যাবে। এখানে আমি হালকা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, তবে কোনো অংশই কাট করিনি। তবে আপনারা কিন্তু এত জোরে, জোরে করবেন না। একটু আলতো হাতে করে নিবেন। প্রথম আপনাদের একটু টাইম লাগবে। যখন আপনারা কাজ করতে, করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনাদের এভাবে মিশালে আর সমস্যা হবে না। তো এখন আমি উপর থেকে ঢেলে দিয়ে দিলাম ৭ ইঞ্চি মোল্ডে। এইটাকে এখন ওভেনের একদম নিচ তাকে রেখে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিটের জন্য বেক করে নিব। আর ইলেকট্রিক ওভেনের এই কেকগুলো বেক করার সময় ওভেনের উপর থেকেও তাপ পাবে, নিচের থেকেও তাপ পাবে। এইটা 1 থাকবে। আর হচ্ছে মিনিটটা কত মিনিটে দিয়ে দিবেন সেটা কেকটাকে বেক করার সময় দিয়ে দিবেন। তো এইটাকে আমি হচ্ছে ৩০ মিনিটের মতো বেক করে নিয়েছি। আর এটা আপনাদের সময় একটু কম বেশি লাগতে পারে, কারণ কারেন্টের ভোল্টেজের একটা ব্যাপার থাকে। আবার কারোর ওভেনে একটু টাইম কম লাগে, বেশি লাগে। তো কেকটাকে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। স্পঞ্জ কেক একটু সাবধানতার সাথেই ডিমোল্ড করে নিতে হয়। তো এই যে উপরের কাগজটা আমি আলতো হাতে তুলে নিলাম। এই কেকটাকে এখন আমি ২ টা লেয়ারে কাট করে নিব। এটাকে ৩ টা লেয়ারেও কিন্তু কাট করা যেত। কিন্তু ৩ টা লেয়ারে কাট করলে অনেক পাতলা হয়ে যেত লেয়ারগুলো। তাই আর আমি এখানে ৩ টা লেয়ার করিনি। যেহেতু ৭ ইঞ্চি মোল্ডে বেক করেছি তাই আমি ২ টা লেয়ার করেছি। আর এখানে কেক বোর্ড হচ্ছে যে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিবেন। তবে আমি বারবার প্রত্যেক ভিডিওতেই বলার চেষ্টা করি যে যতটুকু আপনারা হচ্ছে যে কেক নিবেন, যে কয়েক ইঞ্চি মোল্ডে বেক করবেন তার থেকে ২-৩ ইঞ্চি বড় নিবেন। তো আজকে আমি ৭ ইঞ্চি মোল্ডে বেক করেছি। আমার ১০ ইঞ্চি মোল্ডই নেওয়া উচিত ছিল। কিন্তু আমার হাতের কাছে ছিল না। তো যেটার উপরে আমি কাট করে নিলাম ওইটা একটু পুরাতন। তো ওইটা আর আমি এইজন্য দিলাম না। এখানে আমি ৬ ইঞ্চি ৮ ইঞ্চি কেক বোর্ডটাই ইউজ করেছি ৭ ইঞ্চির জন্য। তো আমার লোকেশন যেহেতু কাছে ছিল তাই আর সমস্যা হবে না। দূরে হলে কিন্তু অবশ্যই আপনাদের ১০ ইঞ্চিটাই ইউজ করতে হবে। ৯ অথবা ১০, অর্থাৎ কেকের সাইজ থেকে ২ অথবা ৩ ইঞ্চি বড় নিবেন। এখানে কেকটা যেহেতু আমি ২ টা লেয়ারে কাট করেছি তাই উপরের পার্টটা আমি কেক বোর্ডের সাথেই দিয়ে দিলাম একটু ক্রিম দিয়ে। আর আজকের ভিডিওতে আমি ক্রিম বিট করা দেখাইনি। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আমি ক্রিম বিট করা দেখিয়ে দিব। তো এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে আ সিলিকন ব্রাশ দিয়েও কিন্তু দিতে পারেন। তবে এখানে আমি একটা বোতল ইউজ করেছি। তো এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিব ক্রিম। তো ক্রিমটা হচ্ছে যে যার, যার পছন্দের ব্যাপার। সবসময় আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন, পরিমাণ মতো। তবে কোনো কাস্টমার যদি চায় যে আমাকে অল্প পরিমাণে ক্রিম দিবেন, সেক্ষেত্রে সেই কাস্টমারের ক্ষেত্রে কম ক্রিমটাই দিয়ে দিবেন। আর যদি মনে করে যে না, অনেকেই আছে যে ক্রিম অনেক বেশি খেতে পছন্দ করেন, তাদের জন্য ক্রিমটা একটু বেশি দিয়ে দিতে পারেন। এখন হয়তোবা বলতে পারেন যে কারা ক্রিম বেশি পছন্দ করে বা কম পছন্দ করে। যখন কাস্টমার অর্ডার করবে তাদের থেকে জেনে নিবেন। উপরের ক্রিমটা প্যালেট নাইফের সাহায্যে আলতো হাতে সমান করে নিলাম। এখন আমি এর উপরে দিয়ে দিব চকলেট গানাশ। যতটুকু হোয়াইট চকলেট নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছিলাম হুইপড ক্রিম, নিয়ে ডাবল বয়লারে মেল্ট করে নিয়ে এখানে আমি চকলেট গানাশটা রেডি করে নিয়েছি। তবে যারা কেকের মধ্যে মিষ্টিটা খেতে কম পছন্দ করেন তারা এখানে চকলেট গানাশটা ইউজ করবেন না। তো কেকের যে নিচের পার্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম একেবারে উপরে। দিয়ে সমান করে এখন আমি উপরে আবারও দিয়ে দিব সুগার সিরাপ। আচ্ছা, সুগার সিরাপটা কিভাবে করবেন? যতটুকু পানি নিবেন ততটুকু হচ্ছে আপনারা চিনি নিবেন। নিয়ে ডাবল বয়লারে মেল্ট করে নিবেন বা সরাসরি চুলায় দিয়েও শুধু হালকা হাতে নেড়ে নিয়ে চিনিটাকে মিশিয়ে নিয়ে নিলেই হবে। বা নরমাল পানিতেও কিন্তু আপনারা চিনিটা মিশিয়ে নিতে পারেন। আপনারা যদি অল্প পরিমাণে করতে চান তাহলে 1/4 কাপ পানি নিবেন ১ পাউন্ড কেকের জন্য। আর হচ্ছে ২ টেবিল চামিচ চিনি নিবেন। নিয়ে এটাকে একসাথে মেল্ট করে নিবেন।
তো এই যে একটু যে চকলেট গানাশ ছিল আমার নিচ ভেতরে দিয়ে, তো ওইটাই আমি উপরে দিয়ে আবার প্যালেট নাইফ দিয়ে সমান করে উপরে আমি ক্রিম দিয়ে কোট করে ফেলবো। কোট করার সময় আসলে অল্প পরিমাণ ক্রিম দিয়েই কোট করলে হয়। অনেক বেশি ক্রিম দেওয়ার দরকার হয় না। শুধু এখানে আমরা কোট করে ফ্রিজে রাখবো যেন ফাইনাল ফ্রস্টিং এর সময় এই যে কেকের ক্রাম্বগুলো আছে এগুলো যেন উপরের দিকে ভেসে না ওঠে। এই স্পঞ্জ কেকে একটু ক্রামটা বেশিই হয়। এইজন্য এই কেকগুলো আপনারা অবশ্যই ঠান্ডা করে তারপরে কাট করে নিবেন। তাহলে ক্রামের পরিমাণ একটু হলেও কমবে। ময়েস্ট কেকে আসলে এত বেশি ক্রাম হয় না, কিন্তু এই স্পঞ্জ কেকগুলোর একটু ক্রাম বেশিই হয়। তো কেকটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে নজেলের সাহায্যে সরাসরি আমি কোট করে দিচ্ছি। তো এভাবে আপনারা কোট করে দিলে খুবই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর স্মুথ ফিনিশিংটা করতে পারবেন। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এইজন্য আমি প্রায় ভিডিওতেই বলি নতুনদেরকে যে আপনারা হচ্ছে যে কেকের মধ্যে সুন্দর এবং সহজে ফিনিশিং আনার জন্য এভাবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে তারপরে কেকের উপরে সমানভাবে কভার করে নিবেন, তারপর ফিনিশিং দিয়ে দিবেন। সবথেকে সহজে এবং কম সময়ের মধ্যে ফিনিশিং দেওয়া যায় এভাবে। দেখেন উপরে আমি প্যালেট নাইফের সাহায্যে আলতো হাতে ফিনিশিং দিয়ে সাইডটাকেও আমি ফিনিশিং করে দিলাম। তো এখন আমি এই যে জিগজ্যাগ স্ক্র্যাপারটা আছে সেই স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটাকে একটু ডিজাইন করে দিচ্ছি। এখানে আমি চিকন সাইড দিয়ে ডিজাইন করে নিয়েছি। যদি মোটা সাইড দিয়ে জিগজ্যাগ ডিজাইনটা করতে চান তাহলে ক্রিমের পরিমাণটা কেকের মধ্যে বেশি এপ্লাই করতে হবে সাইডে। তো এখন উপরে হচ্ছে যে আমি একবার করে প্যালেট নাইফ দিয়ে টান দিয়ে নিব আর আমি প্যালেট নাইফটাকে ক্লিন করে নিব, তাহলেই সুন্দর স্মুথ ফিনিশিংটা উপরে চলে আসবে। তো উপরে হচ্ছে যে আমি একটা শেড কালারের ডিজাইন করে নিব। তো এখানে আমি কেকের মধ্যে অভয়েড কালার ক্রিম দিয়ে কেকটাকে পুরো কভার করেছি আর উপরে দিয়েছি হচ্ছে রেড কালার ক্রিম। এটা কিন্তু একেবারে রেড টকটকে হবে না, হালকা পিঙ্কের মতো হবে। মানে এটা মিষ্টি কালারের মতো হবে অনেকটা। তো এখানে আমি কালারটা এখন বেশি দিয়ে এই কারণেই করলাম, কেকটা ফ্রিজে থাকার সময় সাথে, সাথে মানে সময়ের সাথে, সাথে কালারটা হালকা হয়ে যাবে। তো প্যালেট নাইফের মাথায় সামান্য একটু ক্রিম নিয়ে প্যালেট নাইফটাকে আলতো হাতে কেকের মাঝ বরাবর ধরে প্যালেট নাইফটাকে আলতো হাতে ঠিকই ধরে থাকবো আর টার্ন টেবিলটাকে অন্য হাত দিয়ে ঘোরাতে থাকবো। তাহলে এই যেই সুন্দর ডিজাইনটা হয়ে যাবে। তো সাইডে আমি আবারও জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে আরও একবার ডিজাইন করে দিলাম। তো উপরে আমার ডিজাইন করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে যে উপরে একটু বাড়তি ক্রিম ছিল সেটা আমি প্যালেট নাইফের সাহায্যে তুলে নিলাম। উপরে আমি নজেল দিয়ে ডিজাইন করে দিব। আসলে এই কেকের ডিজাইন কাস্টমার আমাকে আমার মতো করে করতে বলেছিলেন। তো কাস্টমার কোনো ডিজাইন দেননি। তো এখানে আমি আমার মতোই ডিজাইন করে দিচ্ছিলাম। তো মোটামুটি ফিনিশিং দেওয়ার পর এখানে আমি টিস্যু দিয়ে বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। যেকোনো কেক ডেকোরেশনের ফাইনালের সময় আপনারা অবশ্যই বোর্ডটাকে ক্লিন করবেন। কারণ বোর্ডটা ক্লিন না থাকলে কেকটা যতই সুন্দর ফিনিশিং হোক দেখতে কিন্তু ভালো লাগে না। তো এখানে আমি যে ডিজাইনটা করে নিব সেই ডিজাইনের জন্য এখানে আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কাট করে এখানে আমি রাউন্ড করে ডিজাইন করে দিচ্ছি। এই সেম কাজটা কিন্তু আপনাদের কাছে যদি ঘাস নজেল থাকে তাহলে কিন্তু এই নজেল দিয়েই আপনারা করে নিতে পারবেন। তো আমি এখানে পাইপিং ব্যাগের মাথাটা কাট করেই ডিজাইনটা করে নিচ্ছি। ঘাস নজেল দিয়ে করলে কিন্তু একবার রাউন্ড দিলেই হয়ে যাবে, অত বেশি টাইম লাগবে না। তো আমি আলতো হাতে এগুলো করে নিচ্ছি। আর এই ভিডিওতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন। আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব। তো এখন আমি উপরে হচ্ছে যে চেরি ফুল করে নিব। তো সরাসরি আমি ফুলগুলো করে নিব। তো এখানে আমি নজেল নিয়েছি 224 নাম্বার রোজ নজেল দিয়ে আমি এটা করে দিচ্ছি। তো এখানে আপনারা যে কোনো রোজ নজেল দিয়েই করে দিতে পারবেন। ফুলগুলো কিভাবে করছি একটু স্ক্রিনে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। প্রথমে একটু ক্রিম দিয়ে দিলাম, তার উপরে আমি প্যাটেল দিয়ে দিচ্ছি। এখানে 4টা 5টা করে প্যাটেল দিয়ে দিবেন, দেখতে ভালো লাগবে। কেকের সাইজ অনুসারে এই ফুলগুলো আপনি ছোট বড় করতে পারেন। বিভিন্ন সাইজের রোজ নজেল পাওয়া যায়, যেগুলো দিয়ে এই চেরি ফুলগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। আরও একটা হচ্ছে ডালিয়া নজেল আছে, যেটা দিয়েও কিন্তু খুব সুন্দর চেরি ফুল হয়।
আবার এই ফুলটা কিন্তু আপনারা চাইলে সরাসরি যে রোজ স্ট্যান্ড আছে, রোজ স্ট্যান্ডের উপরেও করে নিতে পারবেন। যদি কেকের উপরে এভাবে করতে আপনাদের সমস্যা হয়। ক্রিমটা অনেক সময় নরম হয়ে আসে, কেকের উপরে দেখা যায় ওভাবে করা যায় না। তো এই ফুলগুলো আপনারা রোজ স্ট্যান্ডের উপরেও করে নিতে পারবেন। করে তারপরে কেকের উপর বসিয়ে দিবেন। তো কেকের উপরে আমার ফুলগুলো করা হয়ে গেছে। এখন আমি যে কালার দিয়ে উপরে আমি শেড কালার করে দিয়েছিলাম কেকের মাঝখানে, সেইখান থেকে একটু বেঁচে গিয়েছিল ক্রিম। সেটা দিয়ে আমি ফুলগুলোর মাঝখানে রেনু করে দিলাম যেন দেখতে বেশি ভালো লাগে। চাইলে এখানে এই ফুলের মাঝখানে ইয়েলো কালার দিতে পারেন বা কালো কালার দিতে পারেন। আর এখানে আমি পাইপিং ব্যাগের মাথাটা ভি শেপ করে কাট করে সরাসরি পাইপিং ব্যাগ দিয়ে ছোট, ছোট পাতা করে দিচ্ছিলাম। এই পাইপিং ব্যাগ দিয়ে আপনি ছোট, বড় সব ধরনের পাতা ডিজাইন কেকের উপরে করে নিতে পারবেন। পাতা ডিজাইনগুলো কেকের উপরে করার জন্য আসলে লিফ নজেলের কোনোই দরকার হয় না। প্রথম অবস্থায় আমিও না বুঝে লিফ নজেল কিনেছিলাম। তো পরবর্তীতে আসলে ওভাবে আমার কাজে লাগে নাই। কারণ এই পাইপিং ব্যাগটা কাট করেই সুন্দর করে আপনি ছোট, বড় যেমন ইচ্ছা তেমনই করে দিতে পারবেন। পাতাগুলো দেওয়ার পর দেখেন কেকটা কি ভীষণই সুন্দর লাগছে। তো মাঝখানে যে জায়গায় ফাঁকা আছে আমি আবারও এই যে 224 নম্বর রোস্ট নজেল দিয়ে একটা করে প্যাটেল শুধু দিয়ে দিচ্ছিলাম। যেন এই জায়গাগুলো ফাঁকা না লাগে আর দেখতে ভালো লাগে। যারা কিনা নতুন আছেন তারা বিভিন্ন এই টাইপের সিম্পল কেকের ডিজাইনগুলো দেখে, দেখে বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের প্র্যাকটিস করাও হবে, আপনাদের হাতের কাজও খুব সুন্দর হবে। তো আমি মাঝখান দিয়ে আরও কিছু প্যাটেল দিয়ে দিচ্ছিলাম। আর ক্রিমের মধ্যে এই যে সুন্দর গ্রিন কালারটা, এটা ট্রান্সের অয়েল বেস গ্রিন কালার একটু পরিমাণে বেশি দিলেই কিন্তু চলে আসবে। তো এখানে আমি কেকের উপরে অফ স্ক্রিনে হচ্ছে লিখে নিয়েছিলাম হ্যাপি বার্থডে ফাতেমা। তো যার জন্য আসলে কেকটা নেওয়া হয়েছিল, তো আমাকে এভাবে লিখতে বলেছিলেন। আর এখানে আমি কালো চকলেট দিয়ে লিখেছি, ডার্ক চকলেট দিয়ে লিখেছি। তো এখানে সরাসরি আপনারা চকলেট দিয়ে লিখতে পারেন অথবা গানাশ দিয়েও কিন্তু লিখতে পারেন। আর কিছু সুগার বল আমি এখানে দিয়ে দিলাম। তো আমার কেক রেডি করা হয়ে গেছে। এখানে সুগার বলগুলো ক্রিম সেট করে তারপরে দিলে ভালো হয়। তো আমি এভাবেই আরকি সরাসরি হচ্ছে যে দিয়ে দিলাম। আর এই কালারটা কিন্তু সময়ের সাথে, সাথে হালকা হয়ে যাবে।